মর্নিং স্টুডেন্টস, আজ আমরা অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুকের উপর একটি প্রবলেম সলভ করব এবং দেখব যে অ্যানালিটিক্যাল পেটি ক্যাশ বুক কিভাবে রেকর্ড করতে হয়। তো আমরা প্রথমে প্রবলেমটা নিই। প্রবলেম নাম্বার 7, পেটি ক্যাশ বুক প্রবলেম নাম্বার 2. Record the following transactions in analytical petty cash book under impressed system and show how much he will be paid on 1st April 2020. 2020 March 1, balance in hand rupees 300. On same date, that is March 1, received cash from head cashier to make up the impressed rupees 4,700. March 5, paid bus fare rupees 200. March 8, purchased pen and pencils rupees 720. March 10, paid for Xerox charges rupees 180. March 14, paid repair charges of delivery van rupees 800. March 15, paid to Mr. A. Datto rupees 1,200. March 18, paid taxi fare rupees 370. March 20, paid cleaning charges of office room rupees 300. March 24, bought envelopes rupees 220. March 26, bought furniture rupees 600. March 31, postage and stamps rupees 170. তো এই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা প্রবলেমটাকে সমাধান করব। আমরা ইতিমধ্যে সিম্পল পেটি ক্যাশ বুক শিখে গেছি। অ্যানালাইটিক্যাল পেটি ক্যাশ বুকের সঙ্গে সিম্পল পেটি ক্যাশ বুক খুব একটা আলাদা নয়, শুধুমাত্র তফাৎ এইটাই যে সিম্পল পেটি ক্যাশ বুকের সঙ্গে আমরা যখন রেসপেক্টিভ যে অ্যাকাউন্টগুলো এখানে আসছে তাদের জন্য যখন পৃথক কলাম করে সেই কলামেও আবার লিখছি, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যানালাইটিক্যাল পেটি ক্যাশ বুক। অ্যানালাইটিক্যাল পেটি ক্যাশ বুকের প্রধান কি সুবিধা আমরা আগে বলেছি, আবার বলছি যে এখানে এই যে ছোট ছোট খরচগুলো তাদের যে হেড, সেই হেডগুলো বা অ্যাকাউন্টগুলোকে আমরা আলাদা আলাদা কলামে লিখে সেখানে একটা নির্দিষ্ট সময় ধরে সেইখানে লিখছি এবং নির্দিষ্ট সময় পর পর তার যোগফলটা লেজারে পোস্টিং করছি। ফলে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের রেসপেক্টে লেজার পোস্টিং করতে হচ্ছে না, এর ফলে সময় সাশ্রয় হচ্ছে এবং পাশাপাশি আমাদের ক্যাশ বইটা ক্ল্যামজি হয়ে যাচ্ছে না, ক্যাশ বইটা অনেকটা বেশি পরিচ্ছন্ন থাকছে। তো আমরা দেখি যে কিভাবে এটা সমাধান করতে হয়। দেখো, আমরা আগের দিন যে সিম্পল ক্যাশ বুক করেছিলাম সেভাবেই এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছক, সেই ছকে দেখো যে ডেবিট পার্টের অংশগুলো সেরকমই রয়েছে। যে ডেবিট দিকে অ্যামাউন্ট রিসিভড, তারপরে একটা ঘর ছিল ক্যাশ বুক ফোলিও বা সংক্ষেপে সিভিএফ, এখানেও তাই আছে। ডেট এবং পার্টিকুলার্সের কমন ঘর ছিল, তারপরে তোমাদের ওখানে ছিল ভাউচার নাম্বার এবং তারপরে ছিল লেজার ফোলিও। তা এইখানে অ্যানালাইটিক্যাল ক্যাশ বুকে এসে আমরা এই লেজার ফোলিওটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো লেজার ফোলিও এখানে থাকছে না। তারপরে ওখানে তোমার যে কলামটা ছিল সেটা হচ্ছে অ্যামাউন্ট পেইড।
হ্যাঁ, যে অ্যামাউন্টটা পেমেন্ট হয়েছে সেই পেডের একটা ঘর ছিল। এই ক্ষেত্রে অ্যানালাইটিক্যাল ক্যাশবুকে আমরা সেই কলামটার নাম দিচ্ছি টোটাল পেমেন্ট। হ্যাঁ, অর্থাৎ অ্যামাউন্ট পেইড তার বদলে এখানে টোটাল পেমেন্ট কলাম হেডিং দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কেননা আমরা এরপরে আরো কয়েকটা কলাম করব, সেখানে রেসপেক্টিভ হেডে যে অ্যামাউন্টগুলো পেমেন্ট হচ্ছে সেটাও দেখাতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই পর্যন্ত অংশ যদি আমরা লেজার ফোলিওটা আগে রাখি তাহলে দেখো পুরো সিম্পল ক্যাশবুকের মতোই হচ্ছে। হ্যাঁ, তো এর ফলে এই পর্যন্ত আমাদের লেখাটাও একই রকম, সিম্পল ক্যাশবুক যেভাবে লিখেছি সেভাবেই এখানে লিখবো। হ্যাঁ, তো অ্যাডিশন হিসাবে আমরা বললাম কি, যে এই আমাদের যেমন এখানে যে হেডিংগুলো আসে, যেমন ট্রাভেলিং এক্সপেন্সেস, স্টেশনারি, রিপেয়ার্স, পোস্টেজ, তো এই হেডিংগুলোকে আমরা আবার পাশে কতগুলো কলাম করে তার মধ্যে লিখব, তার হেডিংয়ে দেবো। দেখো এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পরের হেডিং দেখো আমাদের এই অঙ্কে যদি আসে এই অ্যাকাউন্টগুলো, তো ট্রাভেলিং এক্সপেন্সেস একটা অ্যাকাউন্ট ধরো এলো, স্টেশনারি অ্যাকাউন্ট আলাদা আমরা কলাম করলাম, রিপেয়ার্স তার জন্য আলাদা কলাম করলাম, পোস্টেজের জন্য আলাদা কলাম করলাম, যদি ইলেকট্রিসিটি বিল থাকে সেটাও করতে পারি, বা আরও টুকটাক যদি খরচ থাকে যেগুলোকে আলাদা হেড করার প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে আমরা মিসসেলেনিয়াস এক্সপেন্সেস বলে একটা হেড রাখতে পারি, তাহলে আমাদের হেডগুলো সংখ্যায় কমে আসবে। এবং আমরা এর আগে বলেছিলাম শেষে আর একটা কলাম রাখা হয়, যে কলামটায় কিনা আমাদের হয় রিয়েল অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ট্রানজ্যাকশন হলে সেই ঘরে লেখা হয়, তার নাম হচ্ছে লেজার অ্যাকাউন্টস। তা লেজার অ্যাকাউন্টসে এর আবার দুটো পার্ট করা হয়, যেতে লেজার অ্যাকাউন্টস বলে অ্যামাউন্ট কত টাকা টোটাল পেমেন্টের ঘরে তো লিখবই, পাশাপাশি লেজার অ্যাকাউন্টসের ঘরেও আমরা অ্যামাউন্টটা লিখবো। আর যে লেজার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টগুলো আসে তার যে লেজার ফোলিও সেইটা কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের রেসপেক্টে লিখতে হয়, এই জন্য এর পরেই লেজার ফোলিওর ঘর একটা থাকে। আর যে বাকি যে কলামগুলো, যে ট্রাভেলিং এক্সপেন্সেস, স্টেশনারি, রিপেয়ার্স, পোস্টেজ, মিসেলেনিয়াস এক্সপেন্সেস, এদের ক্ষেত্রে হচ্ছে একটা এই নির্দিষ্ট সময় পর পর তাদের যোগফলটা লেজারে পাঠানো দরকার হয়, তাই লেজার ফোলিওটা লেখা হয় নিচে। এদের যোগফলের নিচে আমরা লেজার ফোলিও বলে রেসপেক্টিভ লেজারের পেজ নাম্বারটা আমরা লিখি। লেজার ফোলিও লিখে রেসপেক্টিভ লেজারের পেজ নাম্বারটা তারপরে লেখা হয় রেফারেন্স হিসাবে। শুধুমাত্র তফাতেই যে লেজার অ্যাকাউন্টসে অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট সংক্রান্ত যে ট্রানজ্যাকশন, তাদের যে লেজার ফোলিওর ঘরে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের রেসপেক্টেই লিখতে হয়, সেই জন্য ডান দিকে লেজার ফোলিওর ঘর করা হয়েছে। তাহলে মোটামুটি ছকটা তোমরা বুঝলে। এবার চলো আমরা অঙ্কটাকে সমাধান করি। আমরা প্রথমেই ইয়ারটা লিখে নেব 2020, মার্চ 1, টু ব্যালেন্স বিডি পার্টিকুলার্সের ঘরে লিখব। ওপেনিং ব্যালেন্স দেয়া রয়েছে আমাদের 300, আমরা ডেবিট দিকে লিখব 300, আর হেড ক্যাশিয়ার থেকে পাওয়া গেছে ওই সেম ডেটে 4700, আমরা টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ওই 1 তারিখে লিখব ডেবিটের দিকে 4700। লক্ষ্য করে দেখো টোটাল হলো 5000। তার মানে ইমপ্রেসড সিস্টেমে যেহেতু ক্যাশবুক মেনটেন করা হয়, তাই এই 5000 তার সবসময় থাকবে, মানে প্রতিটি ওপেনিং ব্যালেন্সই হবে 5000। আমরা দেখবে যে এই মাস যখন শেষ হবে, আমরা যখন নেক্সট মাসের প্রথম ডেটে আবার ওপেনিং ব্যালেন্স লিখব, তখনও কিন্তু 5000 হবে। তো চলো আমরা নেক্সট ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি 5 তারিখে পেইড বাস ফেয়ার। এটাকে আমরা আগেই শিখে গেছি যে কোনো রকম ফেয়ার টেয়ার সংক্রান্ত ব্যাপার হলে ট্রাভেলিং এক্সপেন্সেসের মধ্যে রাখবো। তাইলে 5 তারিখে আমরা লিখছি বাই বাস ফেয়ার। টোটালের ঘরে লিখবো, দুবার লিখবো, টোটালের ঘরে তো লিখতেই হবে অ্যামাউন্টগুলো, এবং অন্যান্য যে কলামগুলো করেছি রেসপেক্টিভ সেই ঘরে লিখবো। একদম সহজ। দেখো সিম্পল পেটি ক্যাশবুক জানলে এটায় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখো তাহলে আমরা লিখলাম বাই বাস ফেয়ার, আমরা টোটাল পেমেন্টের ঘরে লিখলাম 200 এবং ট্রাভেলিং এক্সপেন্সেসের ঘরে লিখলাম 200। নেক্সট 8 তারিখে
পারচেজ পেন অ্যান্ড পেন্সিল। পেন পেন্সিল এই ধরনের অফিসিয়ালি টুকটাক জিনিসকে বলা হয় স্টেশনারি গুডস। তো আমরা 8 তারিখে বলবো বাই পেন অ্যান্ড পেপারই লিখবো এখানে, আর রেসপেক্টিভ অ্যাকাউন্টের ঘরে লিখবো, স্টেশনারি ঘরে লিখবো বাকিটা। দেখো 8 তারিখে বাই পেন অ্যান্ড পেপার, এই যে এইভাবে লেখা হচ্ছে তার মানে কি তোমার ন্যারেশনের কাজটাও এখানে হয়ে যাচ্ছে। আর এখানে তোমার টোটাল পেমেন্টের ঘরে লিখবো 720 এবং স্টেশনারির ঘরে লিখবো 720। 10 তারিখে পেড ফর জেরক্স চার্জেস। জেরক্স চার্জেসের জন্য আমরা 180 টাকা পেমেন্ট করেছি। এখন জেরক্স চার্জকে আমরা কি খাতে দেখাবো? তো এই জেরক্স চার্জ আলাদা করে অ্যাকাউন্ট খুলতেই পারি, কিন্তু এটা খুব বেশি পরিমাণে যদি না হয় তাহলে আমরা মিসসেলেনিয়াস ঘরে রাখতে পারি। তাহলে সুতরাং এটার জন্য আমরা আলাদা হেড না করে মিসসেলেনিয়াস এক্সপেন্সেস বলে একটা হেডিং করছি এবং সেখানে রাখছি। 10 তারিখে বাই জেরক্স চার্জেস টোটাল পেমেন্টের ঘরে 180 এবং মিসসেলেনিয়াস এক্সপেন্সেস ঘরে 180। এরপর 14 তারিখে পেড রিপেয়ার চার্জেস অফ ডেলিভারি ভ্যান। আমরা ইতিমধ্যেই জেনেছি যে রিপেয়ার চার্জেস মানে রিপেয়ার বলে একটা হেডিং আমরা করব। তো 14 তারিখে লিখবো বাই রিপেয়ার চার্জেস অফ ডেলিভারি ভ্যান। টোটাল অ্যামাউন্টের ঘরে আমরা টোটাল পেমেন্টের ঘরে লিখবো 800 এবং রিপেয়ার্স এর ঘরেও লিখবো 800। 15 তারিখ পেড টু মিস্টার এ দত্তা 1200। মিস্টার এ দত্তকে 1200 টাকা দেওয়া হয়েছে। দেখো মিস্টার এ দত্ত কি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হলে আমাদের কোন কলামে লিখবো? লেজার অ্যাকাউন্টস এর ঘরে লিখবো। তাহলে টোটালে একবার লিখবো, লেজার অ্যাকাউন্টের ঘরে লিখবো। তাহলে 15 তারিখে আমরা লিখছি বাই এ দত্ত অ্যাকাউন্ট বলে টোটাল পেমেন্টের ঘরে আমরা লিখবো 1200 এবং লেজার অ্যাকাউন্টের ঘরে লিখবো 1200। এবং লেজার ফোলিও নাম্বার একটা থাকার কথা, আমাদের এখানে কিছু বলে দেয়নি, তাই আমরা লেজার ফোলিওর ঘরে ডট 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 লিখলাম। নেক্সট 18 তারিখে পেইড ট্যাক্সি ফেয়ার 370। ট্যাক্সি ফেয়ার বলেছি ট্রাভেলিং এক্সপেন্সেস হবে। তো 18 তারিখে আমরা লিখবো বাই ট্যাক্সি ফেয়ার। টোটাল পেমেন্টের ঘরে লিখবো 370 এবং ট্রাভেলিং এক্সপেন্সেস এর ঘরে লিখবো 370। 18 তারিখের পরে 20 তারিখে পেইড ক্লিনিং চার্জেস অফ অফিস রুম ₹300। 300 টাকা আমরা ক্লিনিং চার্জেস হিসাবে দিয়েছি। তো এইটাকেও আমরা ক্লিনিং চার্জ বলে হেডিং করতে পারতাম, অথবা আমরা মিসসেলেনিয়াস এক্সপেন্সেস এর মধ্যে রাখতে পারি। আমরা এখানে মিসসেলেনিয়াস এক্সপেন্সেস হিসাবে রাখছি, তাই আমরা 20 তারিখে লিখছি বাই ক্লিনিং চার্জেস অফ অফিস রুম। টোটাল পেমেন্টের ঘরে 300 এবং মিসসেলেনিয়াস এক্সপেন্সেস এর ঘরে 300। নেক্সট আমরা দেখছি 24 তারিখে বট এনভেলাপস। এনভেলাপ কেনা হয়েছে। এনভেলাপ কিনলে এটা স্টেশনারি গুডস, সুতরাং আমরা লিখব 24 তারিখে বাই এনভেলাপস টোটাল অ্যামাউন্ট পেইডের ঘরে লিখব বা 220 এবং স্টেশনারির ঘরে লিখব 220। নেক্সট ট্রানজ্যাকশন 26 তারিখে 26শে মার্চ বট ফার্নিচার ₹600। তো আমরা 26 তারিখে লিখব বাই ফার্নিচার অ্যাকাউন্ট দিয়ে 600। আরেকটা কোন ঘরে লিখব? ফার্নিচার অ্যাকাউন্ট না। কেন না? কারণ এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ফার্নিচার হলো অ্যাসেট, এটা রিয়েল অ্যাকাউন্ট। আমরা বললাম পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট সংক্রান্ত ট্রানজ্যাকশন লেজার অ্যাকাউন্টস এর ঘরে লিখতে হবে, সুতরাং এটা আমরা লেজার অ্যাকাউন্টস এর ঘরে লিখব। বাই ফার্নিচার অ্যাকাউন্ট টোটাল পেমেন্টের ঘরে 600 এবং লেজার অ্যাকাউন্টের ঘরে 600। ডান দিকে লেজার ফোলিওর ঘরে ডট ডট, আর যেহেতু লেজার ফোলিও দেয়া নেই তাহলে আমরা ফাঁকাও রাখতে পারি, ডট ডটও দিতে পারি। নেক্সট দেখো আর একটি ট্রানজ্যাকশন রয়েছে আমাদের 31শে মার্চ তারিখে পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্পস। আমরা পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্প বা শুধু পোস্টেজ বলে একটা হেডিং করব। আমরা এখানে একটা হেডিং করেছি, সেটা হচ্ছে শুধু পোস্টেজ বলে আমরা সেই ঘরে লিখব এবং টোটাল পেমেন্টের ঘরে লিখব। তো 31শে মার্চ তারিখে আমরা লিখছি বাই পোস্টেজ অ্যান্ড স্ট্যাম্পস টোটাল পেমেন্টের ঘরে 170 এবং পোস্টেজের ঘরে 170। তো মোটামুটি পোস্টিং আমাদের শেষ হয়ে গেল। এইবার আমরা কি করব যে
ডান দিকে অর্থাৎ এই যে খরচের দিকটা আমরা একটা এমাথা ওমাথা দাগ দিয়ে সমস্ত কলামগুলোকে যোগ করব। হ্যাঁ, একদম টোটাল পেমেন্ট থেকে লেজার অ্যাকাউন্টস এর পর্যন্ত সমস্ত কলামগুলো যোগ করব এবং যোগ করলে পাবো টোটাল পেমেন্টের ঘরে আসবে 4760, ট্রাভেলিং এক্সপেন্সেস এর ঘরে আসবে 570, স্টেশনারি ঘরে আসবে 940, রিপেয়ার্স এর ঘরে আসবে 800, পোস্টেজের ঘরে আসবে 170, মিসেলেনিয়াস এক্সপেন্সেস এর ঘরে আসবে 480 এবং লেজার অ্যাকাউন্টস এর ঘরে আসবে 1800। তো যোগ হয়ে গেল। এইবার আমরা ব্যালেন্স করব, অর্থাৎ আমরা ডান দিকের খরচ দেখতে পাচ্ছি 4760 টাকা, আর বাঁ দিকে তো আমাদের টোটাল মিলে 5000 হবে। সুতরাং বাঁ দিকের টোটালটা আমরা করে নিয়েছি 5000, এটাই আমরা ডান দিকের আবার টোটাল পেমেন্টের ঘরে ডান দিকেও লিখে দেবো 5000 এবং ব্যালেন্সিং ফিগারটা অর্থাৎ 5000 থেকে এই 4760 টাকা বিয়োগ করে যে টাকাটা হবে সেইটা অর্থাৎ কিনা 240 টাকা, এইটা হবে ব্যালেন্স। এটা আমরা 4760 টাকার নিচে লিখে দেব কি, এবং এটা কি হিসাবে আসবে না, এটা আসবে ব্যালেন্স সিডি। তাহলে আমরা 31 তারিখে পার্টিকুলার্সের ঘরে লিখব বাই ব্যালেন্স সিডি, অ্যামাউন্টটা দাঁড়ালো 240। তাহলে যোগফল 5000 মিলে গেল। এইবার দেখো আবার একটা আমরা ওই যে ডান দিকে যে কলামগুলো এক্সপেন্সেসের হেডিংগুলো তার নিচ দিয়ে একটা দাগ দিয়ে দেব, দাগ দিয়ে তার নিচে আমরা লেজার ফোলিও বলে লেজার ফোলিও ডট লেজার ফোলিও ডট লেজার ফোলিও ডট এইভাবে একবারে মিসেলেনিয়াস এক্সপেন্সেস পর্যন্ত লিখব। কেন ডট লিখব? কারণ লেজার ফোলিওর কোন পাতায় এদেরকে পাঠানো হচ্ছে সেটা অঙ্কে কিছু বলা নেই, আমরা ডট লিখছি। হ্যাঁ, তো লেজার ফোলিওর পোস্টিং ব্যাপারটা আমরা বুঝে গেলাম। এবার কি করতে হবে, এবার আমরা জানি নেক্সট ডেটে আবার এটাকে বর্ড ডাউন করতে হয়, অর্থাৎ নেক্সট ডেট কবে না, ডেটের ঘরে আমরা লিখব এপ্রিল 1 টু ব্যালেন্স বিডি পার্টিকুলার্স এর ঘরে লিখব এবং ডেবিট অ্যামাউন্টের ঘরে লিখব 240। আমরা জানি যেহেতু ইমপ্রেসড সিস্টেম, তাই প্রথম তারিখেই সে যত টাকা খরচ হয়েছে তত টাকা আবার পাবে হেড ক্যাশিয়ার থেকে। হ্যাঁ, তো এখানে আমাদের প্রশ্নে বলেও দিয়েছিল যে সে তাকে কত পেমেন্ট করা হবে সেটা 1 তারিখে দেখাতে, এপ্রিলের 1 তারিখে দেখাতে বলেছে। তো আমরা সেটা দেখিয়ে দিচ্ছি, বললেও দেখাবো না বললেও দেখাবো। হ্যাঁ, তো এপ্রিল 1 তারিখে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা হচ্ছে রিসিপ্ট ফ্রম আর কি হেড ক্যাশিয়ার, সেটা লিখলাম না। তো আমরা ডেবিট অ্যামাউন্টের ঘরে লিখবো 4760, যোগ করে দেখো 5000 হবে। অর্থাৎ এই যে ওপেনিং ব্যালেন্সটা আগেই বলছিলাম ইমপ্রেস সিস্টেম মানেই হচ্ছে ওপেনিং ব্যালেন্স, যেটা থাকবে প্রতি বছরই একই থাকবে। বুঝে গেল? তাহলে আমরা অ্যানালিটিক্যাল ক্যাশবুক কিভাবে লিখতে হয় আমরা দেখলাম, এটা একেবারেই কঠিন কিছু নয়। হ্যাঁ, তো আমরা সাধারণত আগেই বলেছিলাম যে পরীক্ষায় যদি কোনো কিছু উল্লেখ না থাকে তোমরা অ্যানালিটিক্যাল পেটি ক্যাশবুকই করবে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। তোমরা ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলোকে একসঙ্গে দেখার জন্য বাঁদিকের ছবিতে ক্লিক করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের ছবিতে ক্লিক করো। আর যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।